ইরানের সহিংস বিক্ষোভ এবং এর পরবর্তী ইরান বিস্তারিত নিয়ে আমাদের সাথে আলোচনা করতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব খলিলি, স্বাগত আপনাকে। আপনি আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, অবজার্ভ করেন। আজকে একটু জানতে চাই, ইরানের এই মুহূর্তের যে পরিস্থিতি, যতটা সহিংস অবস্থানে ইরান, খমেনি সরকার আসলে ঠিক কতদিন পর্যন্ত থাকতে পারে, বা একটা টালমাটাল অবস্থায় এভাবে কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে দেশ তাদের জন্য? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি, এখন যে বিক্ষোভ হচ্ছে তাতে ইরানের খামেনি সরকার কতদিন টিকবে। আমরা 2023 সালে একটা বড় ধরনের বিক্ষোভ দেখছিলাম, এটা মাহসা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। ওটার সাথে যদি আমরা তুলনা করি, ওই সময় যে মাত্রার বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, এবারের মাত্রাটা সে তুলনায় কিছুটা কম। ওই সময় একটা নির্দিষ্ট ইস্যু ছিল, সেটা হচ্ছে নারীদের অধিকার। আর এবারও নির্দিষ্ট ইস্যু আছে, তবে আগের বারের ঘটনায় যত বেশি সংখ্যক মানুষ ইনভলভ হয়েছিল, এবার সেই তুলনায় কম। তবে এবারের একটা নতুন বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এবারে নাশকতার পরিমাণটা খুব বেশি। এখানে সুসংগঠিত কোন কেন্দ্রীয় নেতৃত্ব নাই, যাদের নেতৃত্বের অধীনে একটা বড় ধরনের পরিবর্তন হতে পারে। তবে যে বিষয়টা গতবারের সাথে মিল আছে, সেটা হচ্ছে কি, এবারের আন্দোলনেও সরকারের পতনের জন্য ডাক দিয়েছেন হচ্ছে রেজা শাহ পাহলভীর সর্বশেষ বংশধর রেজা শাহ। ইনি বলছেন এই ইরানের যে ধর্মীয় নেতৃত্ব এবং ইরানের বর্তমান সরকার, এই সরকারকে উৎখাত করতে হবে। এবং তার বক্তব্যের সাথে যেটা মিল আছে, সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকান নেতৃত্বের মিল। যেমন ট্রাম্প বলেছেন ইরানের পতন ঘটানোর জন্য, ইসরায়েলও একই কথা বলেছে। কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইরানের মানুষ বর্তমান সরকারের উপর নানান কারণে বিরক্ত। এর মধ্যে একটা হচ্ছে কি, দীর্ঘদিন ধরে স্যাংশনের কারণে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই নাজুক। ওখানে মূল্যস্ফীতি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, মানুষের জীবনযাপনের কষ্ট অনেক বেশি, এই জন্য তারা বিরক্ত। কিন্তু ইরানের অধিকাংশ মানুষ এখনো এই সরকারের পতন চায় না এবং রাজতন্ত্রকে আবার ফিরিয়ে আনতে চায় না। এবং আমেরিকা আপনি আগের বিক্ষোভের সাথে একটু তুলনা করছিলেন। যদি সমসাময়িক একটা বিষয় একটু জানতে চাই, যে এই যে বিভিন্ন দেশে যে জেনজি বিক্ষোভ যেটি হলো বাংলাদেশ সহ, এর সাথে কোথাও কোনো মিল আছে? হ্যাঁ, এটার সাথে একটা মিল আছে। সেটা হচ্ছে কি, এবার যারা রাস্তায় নামছে, প্রথম দিকে তো অর্থনৈতিক যে গোষ্ঠীটা আছে তারাই নামছিল, বিশেষ করে ব্যবসায়ীরা। এখন কিন্তু জেনজি, যেটা মানে ইয়াং পিপল, যারা ইউনিভার্সিটি ছাত্র, তারাও কিন্তু নামছে। এরা 2023 সালেও নামছিল। কিন্তু এবার পরিবর্তন যেটা আছে, সেটা হচ্ছে কি, আন্তর্জাতিকভাবে বাইরের প্রেশারটা 2022-এর তুলনায় অনেক বেশি। যেমন একটা বিষয় হয়তো প্রাসঙ্গিক হতে পারে, সেটা হচ্ছে কি, ভেনিজুয়েলায় যখন আমরা মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাটা দেখি, তখন একটা রহস্যজনক একটা গেম খেলার একটা ইয়ে থেকে বলা হয়েছিল যে 31 তারিখের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে সরকার পরিবর্তনের। এখনো কিন্তু ঠিক একই রহস্যজনক সেই সোর্স থেকে বলা হচ্ছে 31শে জানুয়ারির মধ্যে খামেনি সরকারের পতন ঘটবে। যাই হোক, এগুলো হচ্ছে কাকতালীয় বিষয়। তবে আরেকটা যে আশঙ্কাটা করা হয়, সেটা হচ্ছে কি, ইসরায়েল এবং আমেরিকা আবারও হয়তো এই যে জানুয়ারির রেস্ট যে টাইমটা আছে, এই সময় আরেকটা বড় ধরনের হামলা করতে পারে। এখন ইন্টারনাল অস্থিরতা এবং তার মানে এই বিষয়টার সাথে কি আপনি একবার, যে তাহলে এই বিক্ষোভের প্রধান জ্বালানি যেটা, সেটা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের দিক থেকেই আসছে? ইরানের অধিকাংশ মানুষ কিন্তু সেটাই বিশ্বাস করে, এবং এই বিশ্বাস করার কারণেই আসলে শেষ পর্যন্ত সরকারের পতন ঘটবে কিনা, মানুষ সবাই সরকারের বিরুদ্ধে যাবে কিনা, সে সন্দেহ। এর মধ্যে আমরা দেখতে পাই তেহরান এবং বড় বড় শহরগুলোতে সরকারের পক্ষে যে বিক্ষোভটা, সেই বিক্ষোভটা কিন্তু সরকার বিরোধী বিক্ষোভের চাইতে অনেক অনেক বেশি বড় হচ্ছে। তার মানে হচ্ছে অধিকাংশ ইরানি ইরানের পতন চায় না। আরেকটা বিষয় হচ্ছে কি, ইরান এটা হচ্ছে পারস্য সাম্রাজ্যের এক উত্তরাধিকার। তাদের রাষ্ট্রের গভীরতা অনেক বেশি। ভেনিজুয়েলায় যেভাবে সরকার খুব সহজেই প্রেসিডেন্টকে তুলে নেওয়া সম্ভব হয়েছে, এখানে খামেনিকে ওইভাবে সম্ভব হবে এটা কিন্তু কেন জানি মনে হয় না। জেইন নামে একটা বিশ্লেষক প্রতিষ্ঠান আছে, নিরাপত্তার বিষয়ে তারা বিশ্লেষণ করে। তারা পরিষ্কার তিনটে মত দিয়েছে। একটা হচ্ছে কি, এখনো পর্যন্ত ইরানের পরিস্থিতি এমন না যাতে সরকারের পতন করতে পারে। ওখানকার নেতৃত্ব অথবা বাইরের যে লিঙ্ক আছে, এটা কোনোভাবেই ইরান সরকারের পতন ঘটাইতে পারবে না। আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে কি, ইরানের প্রতিবেশী বড় বড় শক্তিধর যে মুসলিম দেশগুলো আছে, এগুলো কেউ চাচ্ছে না ইরানের রিজিমের পরিবর্তন হোক। তো ফলে এটা খুব আনলাইকলি আর কি খামেনি সরকারের পতন ঘটবে। জি, কিন্তু একটা বিষয় এখানে, এখন যিনি শাহ পরিবারের বংশধর হিসেবে রেজা পাহলভি যিনি আছেন, তার উপরে
পশ্চিমা বিশ্বের মানে আগ্রহ বা অবস্থান কতটা, তার উপরে আস্থা কতটা ট্রাম্পের? তার উপরে আস্থা, তাকে তো সমর্থন করা হচ্ছে। যেমন 22 সালে উনি ইসরায়েলে একটা সিনাগোগে প্রার্থনারত অবস্থায় কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। এটা ইরানের অভ্যন্তরে বেশ বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, কিন্তু ইসরায়েল অল আউট কিন্তু সাপোর্ট দিচ্ছে এই রেজা শাহ পাহলভির বংশধরকে। আর আমেরিকা তো অবশ্যই দিচ্ছে, সাথে সাথে ইউরোপিয়ানও অনেক উল্লেখযোগ্য দেশ আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যদি রেজা শাহ ক্ষমতায় আসে তাহলে ইরান একটা পাপেট হয়ে যাবে পশ্চিমা, জি এরকম একটা ধারণা ইরানের অভ্যন্তরে ব্যাপকভাবে আছে। জি, যার একটা একটা কারণে খুবই ওনাকে খুবই কেউ সমর্থন গুরুত্বপূর্ণ একটা করছে। প্রশ্ন, সেটি হচ্ছে যে এই মুহূর্তে ইরানের পার্শ্ববর্তী যে দেশ ইরাক সহ মিডল ইস্টের অন্যান্য দেশের যুক্তরাষ্ট্রের সামরিক মুভমেন্ট কেমন, সেটা খুব শঙ্কার কিনা? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সামরিক মুভমেন্ট এখনো পর্যন্ত ভেনেজুয়েলার ওই পর্যায়ে পৌঁছায়নি। তবে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে তাদের ঘাঁটি আছে, এবং বিভিন্ন নৌবহর আছে আপনার আশপাশের যেসব উপসাগর গুলো আছে এসব জায়গায়। ফলে তাদের উপস্থিতি তাৎক্ষণিকভাবে বাড়ানো সম্ভব, আর না বাড়াইলেও তারা যদি কোনো সামরিক অভিযান চালাইতে চায়, এটা তাহলে খুব বেশি অসম্ভব কিছু না। তবে খুব দ্রুত 2-4 দিনের মধ্যে অভিযান চালাবে এমন কোনো প্রস্তুতির খবর আমরা দেখছি না, যেটা আমরা ভেনেজুয়েলা দেখছিলাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি।